সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন, যা বললেন ইলিয়াস। আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। হাসনাত আবদুল্লাহকে ফেসবুকে হুমকি, বিএনপি কর্মী আটক। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে, যা বললেন নাহিদ ইসলাম। যারা পিআর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়, যা বললেন দুদু। ডাকসুর ক্ষমতা কতটুকু জানালেন সাবেক ভিপি নুরুল হক নূর। চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না, যা বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এসব চাঁদাবাজির অডিও ভিডিও একটি সংস্থা রেখে দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তবে কারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছেন তাদের নাম পরিচয় প্রকাশ করেননি ইলিয়াস। ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে যারা চাঁদা নিচ্ছেন আপনাদের অডিও ভিডিও রেখে দিচ্ছে একটি সংস্থা। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন। নিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা। গতকাল সোমবার ৭ জুলাই সন্ধ্যার পর সাটুরিয়া থানা চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার ৭ জুলাই বিকেলে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা ৪০ থেকে ৫০ জন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম আরও বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। নাটোরের বড়াই গ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকের কমেন্টে হুমকি দেওয়ায় খোরশেদ আলম নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গত রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। খোরশেদ আলম উপজেলার অগ্রাণ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বিএনপি কর্মী বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বড়াইবাড়ি গ্রামের কণ্ঠস্বর নামে একটি ফেসবুক পেজে উপজেলার বনপাড়া এনসিপির পথসভায় প্রচারমূলক একটি লেখা দেওয়া হয়। এই লেখার নিচে এসকে শারমিন খোরশেদ আলম নামে একটি আইডি থেকে একটু আগে এক জায়গায় হাসনাত মার খেয়েছে এলাকাবাসীর, আসুন বনপাড়া দেখি আমরা কি করতে পারি লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করে। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করেছে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও দাবি করেন তিনি। রোববার ৬ জুলাই সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। দেশে পাঠানো ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বাংলাদেশের জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে অফিসিয়ালি কোনো তথ্যও জানানো হয়নি। তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে ৫ জনকে নিয়ে কথা বলেছেন সেই ৫ জন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব, তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিভিন্ন মহল থেকে বাংলাদেশের জঙ্গি তকমা লাগানো হচ্ছে। এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। পরিদর্শনে কিভাবে মূলত রপ্তানি করা হয় সেটাই দেখা হচ্ছে।
এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে, তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে। তিনি আরও বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে সেখানে বড় একটি সুবিধা থাকবে, সেটি হলো যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয় পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে। বর্তমানে যদি বিমানের পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই। পরে দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে দেশে মব বেড়েছে। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায় সরকারসহ সব পক্ষ এরই মধ্যে জুলাই সনদ ঘোষণা করবে। জুলাই সনদ নিয়ে কেন দেরি করা হচ্ছে সে বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে। সোমবার ৭ জুলাই সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের একথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ দিতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী সমর্থন পেয়েছি। বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। পথসভায় স্থানীয় নেতাকর্মী অংশ নেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন। যারা পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে। একই সঙ্গে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি যথার্থ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলেও মত দেন তিনি। মঙ্গলবার ৮ জুলাই জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলন গত বছর শুরু হয়নি। এটি ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই। এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন। এটা নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এই চক্রান্ত সফল হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায় তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক, তারপর পিআর পদ্ধতি আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের একমাত্র রাস্তা, নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না। তাই যে যেখানে আছি সবাইকে নির্বাচনের পক্ষে মাঠে নামতে হবে। বসে থাকলে চলবে না। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে গণতান্ত্রিক সরকারের পথেই এগোতে হবে। স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি আয়োজক, সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন সহ প্রমুখ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দখলবাজ, চাঁদাবাজ কিংবা সমাজবিরোধী কেউ বিএনপির সদস্য হতে পারে না। দলের ভেতর থেকে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার ৮ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন যা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার কাজ করে যাচ্ছে। এই দলের আদর্শ ও গণতন্ত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হয় না। তিনি জানান, ইতিমধ্যে কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নামে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আবার কিছু অসাধু মহল প্রযুক্তির ব্যবহার করে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে। এর পিছনে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে যাতে নির্বাচন পেছানো সহ গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হয়। পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দল থেকে বারবার অনুরোধ জানানো হলেও প্রশাসন সহযোগিতা করছে না, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কর্মকর্তা দৃষ্টান্তকারীদের সহায়তা করছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের বিস্তার ঘটছে এবং সমাজের বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের দক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।